This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। প্রথমেই আমাদের ইনফরমেশন ওয়াল বা আমাদের বিগ ওয়ালে দেখুন আজকে টপ 10 ব্রেকিং। দেখুন ব্রেকিং নাম্বার 1, আমি পিসিআরকে বলবো 1 নম্বর থেকে শুরু করতে। ব্রেকিং নাম্বার 1, লস্কর জঙ্গি সৈফুল্লাহর মরদেহে পাক জাতীয় পতাকা। আবু সাইফুল্লাহ যে অজ্ঞাত পরিচয় হানাদারদের গুলিতে মারা গেছে, তার দেহে পাকিস্তান সরকার, সেনা তারা জাতীয় পতাকা মুড়ে দিয়েছে। বুঝতে পারছেন পাকিস্তানের চরিত্রটা কি। হরিয়ানা থেকে ধৃত আরও এক ISI এজেন্ট তারিফ। 3 নম্বর, পাক হাই কমিশনকে তথ্য পাচার করত তারিফ। একবারে লেটেস্ট ধরা পড়েছে এই তারিফ। পাক হাই কমিশনকে তথ্য পাচার করত, ভারতীয় সেনাবাহিনী সংক্রান্ত তথ্য পাচার করত। নটোরিয়াস এরা। 4 নম্বর, জ্যোতি রানী ছাড়াও 7 ISI চর গ্রেফতার। এখন ভারতে একের পর এক ISI এজেন্ট গ্রেফতার হচ্ছে, তারা কিন্তু ভারতীয়, তাদের রক্ত ভারতীয়ের, কিন্তু তারা গাদ্দারি করছে দেশের সঙ্গে। 4 নম্বর, জ্যোতি রানী ছাড়াও 7 ISI চর গ্রেফতার। 5 নম্বর, জ্যোতির সঙ্গে বাংলার এক ইউটিউবারের যোগাযোগ। ইয়াং ছেলে, জ্যোতির সঙ্গে বাংলার ইউটিউবারের যোগাযোগ। 6 নম্বর, ভ্লগে জ্যোতির সঙ্গী কলকাতার ভ্লগার সৌমিত ভট্টাচার্য। যদিও আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, তাকে আমরা যোগাযোগ করি টেলিফোনে, আমাদের রিপোর্টার সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ হয়। তিনি বলেছেন আমি জানতাম না যে ওই মহিলার সঙ্গে পাকিস্তানের এরকম যোগসাজশ রয়েছে। 7 নম্বর, নেক্সট ব্রেকিং, সৌমিতের সঙ্গেই কলকাতায় ঘুরেছে জ্যোতি। যে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছিলাম, 8টা দেখাচ্ছিলাম এর আগের পর্বে ঠোটকাটায়, কোথায় কোথায় গেছে, বালি ব্রিজ, ওদিকে শিলিগুড়ি করোনেশন ব্রিজ, জগা, কলকাতার বিভিন্ন জায়গা, শিয়ালদা স্টেশন, বহু জায়গায় ঘুরেছে। 8 নম্বর ব্রেকিং, হামলার কিছুদিন আগেই পেহেলগাঁও যায় জ্যোতি। এটাও কিন্তু সন্দেহের একটা বড় কারণ। এবং এরপর ISI এর লোকজনের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে, এটাও গোয়েন্দারা জানতে পেরেছে। 8 নম্বর, নেক্সট ব্রেকিং। 9 নম্বর, শিয়ালদা, বালি ব্রিজ, ব্যারাকপুরে ভিডিও পাক চরে। লাস্ট ব্রেকিং 10 নম্বর, চিকেন স্নেকেও ভিডিও জ্যোতির। যে চিকেন স্নেক নিয়ে এখন এত আলোচনা, যে চিকেন স্নেকে নজর কিছুটা বাংলাদেশের, যে চিকেন স্নেকে নজর ভারতের যারা শত্রু প্রতিবেশী তাদের, সেখানেও সে গিয়ে ভিডিও বানিয়েছে এবং ভাইটাল ইনস্টলেশনের সামনে থেকে ভিডিও বানিয়েছে। এটা উদ্বেগের গোয়েন্দাদের ভাবাচ্ছে। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। আমি আন্দোলনের বিপক্ষে নই। বাকি আন্দোলন যে কেউ করতে পারে, এতে অসুবিধার তো কিছু নেই। কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আন্দোলন যেন হিংস্র না হয়। কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। अगर कोई डेलीगेशन जा रहा है, हमें कोई दिक्कत नहीं, डेलीगेशन जाना चाहिए, जाए। इट इज द चॉइस ऑफ द पार्टी। मेरा पार्टी से कौन जाएगा, ये डिसीजन पार्टी का है। इफ दे रिक्वेस्ट मी टू सेंड समवन, we will decide the name. মিলে সুর মেরা তোমারা তো সুর বনে হামারা। এক সুরে বাজছেন নাম্বার 1 আর নাম্বার 2। জটায়ু থাকলে নির্ঘাত বলতেন কোনো সমস্যা নাই, নো প্রবলেম। যুগলবন্দিতেই বৈশাখী ঝড় উঠল। তার কারণ আমি মনে করি পরিবারের মায়ের কাছে, বাবার কাছে কেউ ভোট চায় না। কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে
Mogambo Kuswa. হাবভাব দেখে অনেকেই মনে করেছিলেন ভোটের আগে আর বুঝি হবে না, কিন্তু শুক্রবারই সংগঠনে বড়সড় রদবদল সেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আর আজ অভিষেকের কথায় স্পষ্ট, তিনি জিতে গিয়েছেন, মানে তার লাইন জিতে গিয়েছে, তার ইচ্ছা প্রাধান্য পেয়েছে। বয়সকে হারিয়ে জিতে গেল তার পারফরমেন্সের থিওরি। তার মানে কি তৃণমূলের সংগঠনের হ্রাস ফের নাম্বার 2-র হাতে? আমাদের নেত্রীর অনুমোদনে এটা করা হয়েছে, এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে, দল যারাই পরিশ্রম করেছে তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। থিওরিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম শুনিয়েছিলেন গত বছর 21শে জুলাইয়ের মঞ্চে। 1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। যারা এই নির্বাচনে তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, কাউকে রেয়াত করা হবে না। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে বলেছিলেন 3 মাসে কাজ, কিন্তু লেগেছে বাস্তবে 10 মাস। মাঝে একটা লম্বা টক্করের পর্ব চলেছে। বয়স নিয়ে তরজা, যে তরজা তিনি 2 বছর আগে শুরু করেছিলেন, যে একটা সার্টেন এজ হয়ে গেলে রাজনীতিককে তখন মার্গদর্শীর ভূমিকায় চলে যেতে হয়, এটা দাও ওটা দাও, তখন আর বলতে নেই পার্টিকে। নাম্বার 1 বনাম নাম্বার 2, এই তরজা অনেক দিন চলেছে। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। কিসের বয়স? আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস, আমার 70 বছর বয়স হলে। মানুষের মনের কি কোনো বয়স আছে? আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। কিসের বয়স? এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। আমার বয়স বেড়ে গেলে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। বয়স বাড়লে কর্মক্ষমতা কমে যায়, মানে পারফরমেন্সে টান পড়ে, এটাই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি। তিনি এখনও তার এই যুক্তিতে অনড়, কিন্তু সাংগঠনিক রদবদল কিছুতেই আর হয় না। অনেক অপেক্ষার পর অবশেষে হলো। এটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু, এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল, তাহলে কি তৃণমূলের ঘরের ভেতরে অভিষেক কোণঠাসা হয়ে পড়ছেন? শোনা গিয়েছিল এমন তথ্য, এমএলএদের মিটিংয়ে, জেলার মিটিংয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এগুলো ক্লোজ ডোর মিটিং, সংগঠনের হ্রাস তাঁর হাতে থাকবে, বক্সিবাবুর হাতে থাকবে, মানে সুব্রত বক্সির হাতে থাকবে। কিন্তু তারপরই হাওয়া বদলের পালা। জানুয়ারিতে অভিষেক যেন অনেক চাঙ্গা। সাংগঠনিক রদবদল তো হবে, যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই, একটু সময় লেগেছে কিন্তু ঠিক হবে। অবশেষে সেই রদবদল হলো মে মাসে, একেবারে হালে। অভিষেকের ঘোষণার পর 10 মাস পর বীরভূম জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো মমতার প্রিয়পাত্র কেষ্টমণ্ডলকে। তার থেকেও যেটা স্ট্রেঞ্জ, যে ওই জেলায় কোনো সভাপতি থাকলেনই না, মানে বীরভূম জেলা সভাপতি পদটাই এখন লোপ পেয়ে গেছে। যার সঙ্গে অভিষেকের সম্পর্ক বেশ তেতো, এটা আমরা অনেকেই জানি, আপনারাও হয়তো জানেন, যে তার সঙ্গে বরাবরই কোনোদিনই অনুব্রত মণ্ডল অভিষেকবাবুর খুব কাছের লোক নন। বীরভূমে তৃণমূল চালানোর ভার দেওয়া হয়েছে কোর কমিটিকে। চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, ডাক্তারবাবু, কেষ্ট স্রেফ একজন সদস্য। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমার তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। সেই মিটিং চলাকালীন যে মুখ্যমন্ত্রী ফোন, তার মানে বোঝা গেল অনুব্রত মণ্ডলের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী এই যে একটা সেই টাইমেই ফোন এবং তার সঙ্গে কথা বলা। আমি এই কথাটাও শুনলাম যে কোর কমিটি মিটিং তুই ডাকবি, কিন্তু ও বললো আমি কেন ডাকবো, আশিস দা ডাকবে। অনুব্রত মণ্ডলের বিকল্প
জেলায় কোনো নেতা বা নেত্রী আছে বলে আমি বিশ্বাস করি না। কোর কমিটির চেয়ারম্যান আশিস বাবু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মিটিং চলার সময় কেষ্টকে ফোন করে কোর কমিটির মিটিং ডাকতে বলেছেন। ওই যে বিকাশবাবু শোনাচ্ছিলেন, সংগঠনের রাশ কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই? উত্তর কলকাতা জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে মমতার অত্যন্ত ঘনিষ্ঠ লোক বলে পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে, প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করুন। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক না। আমার জেলা নিয়ে মোগাম্ব খুশ হুয়া। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। শুরুতেই দুজনের কথা শোনাবো, শাসক দলের নাম্বার 1 এবং নাম্বার 2 মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকাশ ভবন চত্বরে 13 দিন ধরে চাকরিহারা শিক্ষকদের যে ধর্ণা অবস্থান চলছে, সেখানে দুজনের কেউই যাননি, যে দুজনের কথা বললাম। তবে আজ দুজনই এই আন্দোলন নিয়ে মুখ খুলেছেন। চলুন বিগ বলের দিকে তাকাই, দেখুন কে কি বলেছেন দুজনের। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায়। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন, নন ভায়োলেন্সের কথা বলেছিলেন। দুজনই কিন্তু বলছেন আন্দোলনের বিরুদ্ধে বা বিপক্ষে তারা নন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলন থেকে উঠে এসেছেন, তাহলে আপত্তিটা কোথায়? মানে এই শিক্ষকদের এখন যে অবস্থান, আন্দোলন ধর্ণা চলছে, সেটাও শুনলেন। আন্দোলনের নামে জঙ্গিপনা, মানে সরকারি সম্পত্তি ভাঙচুর, কাউকে জোর করে আটকে রাখা, আপত্তির কারণ এটাই। মুখ্যমন্ত্রী লক্ষণ রেখার কথা মনে করিয়ে দিয়েছেন, শাসক সেনাপতি গান্ধীগিরির কথা বলছেন। সোজা কথায় শান্তশিষ্টভাবে ধর্নায় বসে থাকো, সরকার প্রশাসন কেউ কিচ্ছুটি বলবে না। আন্দোলন করতে গিয়ে সরকারি সম্পত্তি নষ্ট হলে সমালোচনা তো হবেই, কিন্তু আবার উল্টো দিকের কথাটাও ভাবতে হবে। সব যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের চাকরি গিয়েছে, অযোগ্যদের সঙ্গে এক সারিতে যাদের বসিয়ে দেওয়া হয়েছে, মানে মুড়ি এবং মিছরি এক হয়ে গেছে, তারা যখন ক্লাসরুম ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান এই বৈশাখী গরমে, তখন কি লক্ষণ রেখার কথা চাই মাথায় থাকে? কোনো আন্দোলন তখন নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখা সম্ভব? আন্দোলনের সঙ্গে মিশে থাকে আবেগ, আন্দোলনের সঙ্গে মিশে থাকে হতাশা, আন্দোলনের সঙ্গে মিশে থাকে ক্ষোভ। দেওয়ালে পিঠ ঠেকা মানুষগুলো কি করে এত দীর্ঘ সময় ধরে গান্ধীগিরি চালিয়ে যেতে পারেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই আন্দোলনেও বহিরাগতদের দেখছেন, মানে নেপথ্যে আছে বহিরাগতরা, দাবি করছেন বহিরাগতরা মিশে আছে এর মধ্যেই। মুর্শিদাবাদের অশান্তিতেও এই বহিরাগত তত্ত্বই সামনে এনেছিল শাসক দল। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে, এবং এতে বাইরের লোকেরা আছে। টিচারের সংখ্যা কম,
বাইরের লোকের সংখ্যা বেশি। মানে কোনো বহিরাগত উস্কানি নেই। এবার বাইরে থেকে বহুজন আসতেই পারেন, তারা উস্কানিও দিতে পারেন, কিন্তু আমরা তো কেউ ইম্যাচিওর নই, আমরা যথেষ্ট বুঝি যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। এখানে বহিরাগত বলতে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা তার বাড়ির লোককে বা বাড়ির বাচ্চাকে নিয়ে আসে, তারা কি বহিরাগত? এখানে কোনো বহিরাগত নেই, আর যদি থেকে থাকে আমরা এরকম বহিরাগত চিনি। আর বহিরাগত অবশ্যই আছে, আমাদেরই পরিবারের লোকজন। মুখ্যমন্ত্রী এইগুলো বলে আবার একটা ন্যারেটিভ সেট করে আমাদের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। একদম লক্ষণ রেখা আছে, লক্ষণ রেখাটাকে দেখার জন্য সেরকম চোখ দরকার। তাই লক্ষণ রেখা যখন আছে আমরা কেউ লঙ্ঘনও করছি না। আর এখানে সবাই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, এখানে হরণ হওয়ার সম্ভাবনাও নেই, এখানে বরণ হওয়ার সম্ভাবনা আছে। আমরা যেভাবে পৌঁছাতে চাইছি সেইভাবে যিনি আসেন, এত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী থেকে বরণ করবে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। লক্ষণ রেখার ভয়ে তো রাবণ করবে। এই যে উনি বলছেন না বহিরাগতরা ঢুকে আছে, ওই বহিরাগতদের জন্য লক্ষণ রেখাটা ঢাকা আছে। সেই বহিরাগত যদি আমাদের আন্দোলনের ক্ষতি করার জন্য যদি যে সমস্ত রাবণরা আছে, তাদের জন্য লক্ষণ রেখা আছে। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন, বাচ্চাদের শিক্ষা দিন। তাহলে ঘুরে ফিরে এই আন্দোলনেও রাজনীতি দেখছেন, বিরোধীদের উস্কানি আছে। শুধু মুখ্যমন্ত্রী নন, তার মন্ত্রিসভার এখন যিনি নাম্বার 2 মানে ফিরহাদ হাকিম, তিনিও বিরোধীদের উস্কানির কথা বলে আন্দোলনকে নাটক বলে দেখে দিয়েছিলেন। তবে চাকরিহারাদের আন্দোলনে কোট আনকোট রাজনীতি নিয়ে শাসকের অন্দরমহলে মানে শাসকের ঘরেই কিন্তু ভিন্নমত রয়েছে। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন, যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা করব। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। বিরোধী দলনেতা কোনো একটা দলের নয়, রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা, সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি। এটা তো নাটক হচ্ছে, যারা এদের প্ররোচিত করেছে তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। যিনি আমাদের সমর্থন করছেন, যিনি বুঝতে পারছেন আজকে একটা হকির চাকরি হারিয়ে সে ঘরে বসে থাকতে পারে না, সুখে শান্তিতে ঘুমিয়ে থাকতে পারে না, তাকে রাস্তায় নামতেই হবে, এইটা যে উনি উপলব্ধি করতে পেরেছেন, এটার জন্য ওনাকে ধন্যবাদ। যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। আমাদের আন্দোলন তো হিংসাত্মক ছিল না, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করতেই এসেছিলাম। আজকে যে ব্যারিকেডটা ভাঙা হয়েছিল সেদিনকে বৃহস্পতিবার, এটা একটা দুর্নীতির আঁতুড়ঘর হিসাবে এটা আমাদের কাছে পরিচিত পেয়ে গেছে। আজকের যদি হিংসাত্মক কিছু হয়ে থাকে তার দায়ও সরকারের, কারণ সরকার সেটাকে বাধ্য করেছে। আমি যদি বলি, যখন বিধানসভায় তৃণমূল যখন হচ্ছে গিয়ে এই সরকারি বিরোধী দল ছিল, তখন বিধানসভায় যে ভাঙচুরটা হয়েছিল সেইটা কি হিংসাত্মক নয়? তাই শুধু কথা বলবো যে 19,000 জনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এটা বেশি ধ্বংসাত্মক নাকি একটা গেট অতিক্রম করে যাওয়া হয়েছে সেটা বেশি ধ্বংসাত্মক? কোনটা বেশি ধ্বংসাত্মক? দেখুন, এই তর্ক বিতর্ক, প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন, পাল্টা যুক্তি, এসব চলতেই থাকবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে আবার একবার বলেছেন, আন্দোলনকারীদের ভরসা রাখুন। আলোচনা যা হওয়ার হয়ে গেছে, আলোচনার নতুন কোনো অবকাশ নেই। যারা বসে আছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন? তাদের ক্ষেত্রে আমি বার্তা দেবো এটাই যে আমরা যে আইনি লড়াই লড়ছি সেটার জন্য অপেক্ষা করুন। আমরা যে আইনি পুনর্বিবেচনার জন্য সর্বাত্মক লড়াই করছি আপনাদের সমস্ত পয়েন্টগুলো নিয়ে, সেইটার উপর ভরসা রাখুন।
সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি, কারণ সরকার তো সবাইকে চাকরি দিচ্ছে। সুপ্রিম কোর্টের রায় আসার পরেও বললো যারা অযোগ্য তাদের মাস্ট বি টার্মিনেট, সেটা করলো না, দিয়ে বললো আমরা পরীক্ষা নেব। এই যে 2 নম্বরই দ্বিচারিতা, নোটিফিকেশন বার করবো। আমরা আন্দোলনে এসেছি যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য। সরকার তো এই ভাগাভাগি করতে পারেন, পরে আমরা সার্বিকভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করেছি। সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে, আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, ম্যাটার সাব জুডিস, বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন। উনি খালি দেখাচ্ছে হচ্ছে যে আইনের পরামর্শ। আচ্ছা, আইন কি বলেছিল যে ওনাদেরকে চাকরিটা চুরি করার জন্য? আপনারা এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন, এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি, তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ববান হন। আন্দোলনকারীদের যুক্তিটা কি বলুন তো? যেগুলো দেখালাম তাদের যুক্তি দায়িত্ববান হওয়া অত্যন্ত ভালো, দায়িত্ববান হওয়াটাই প্রত্যাশিত, কিন্তু এই দায়িত্বটা যদি শাসক দল এবং যে নেতারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, এত মানুষের ভবিষ্যৎ নষ্ট করেছেন, তারা যদি সমাজের প্রতি, নিজেদের প্রতি এবং এই পড়ুয়াদের প্রতি, চাকরি প্রার্থী যারা তাদের প্রতি একটু দায়িত্ববান হতেন, যদি এই যোগ্য আর অযোগ্য মিশে না যেত, তাহলে তো আজকে এই অবস্থাটা দেখতে হতো না। বাংলার অবস্থাটা এখন হয়েছে খানিকটা আগ্নেয়গিরির মতো, জানেন, ঘুমন্ত নয়, একবারে ফুটন্ত আগ্নেয়গিরি, গলগল করে যেন লাভা বেরোচ্ছে। জ্বলন্ত সব ইস্যুর তোড়ে রাজ্যে বিতর্কের আগুন কিছুতেই নিভছে না। নজির চোখের সামনে দেখুন। এটা আমার কাছে চেয়েছিল ইলেকশনের সময় আরমান মন্ডল কাউন্সিলর উনি হচ্ছে, ওটা তখন থেকে ওনার কাছে আছে। ইলেকশন সময় আছে এরকম কোনো আমাদের এগেনস্ট পার্টি এটা একটা সাজেস্ট করতে পারে। ষড়যন্ত্র নাকি অন্য কিছু এটা সময় বলবে, তবে অবস্থাটা দেখলেন, দেখে মনে হচ্ছে একেবারে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা, সেরকম মনে হচ্ছে না। আস্ত দেওয়ালটাই হাওয়া উড়ে গেছে বিস্ফোরণের তীব্রতায়। এই যে ধ্বংসের ছবি, এটা টিটাগড়ের 4 নম্বর ওয়ার্ডের একটি বহুতলে, তা নিয়ে এখন বঙ্গের রাজনীতি ফুটছে। ওই জন্য বলছিলাম আগ্নেয়গিরি, জায়গাটার নাম টিটাগড়। কবার হলো এই ধরনের বিস্ফোরণ না হলেও খুনোখুনি কবার হলো গত বছরে, এবছরে, ইয়ত্তা নেই, গুণে শেষ করতে পারবেন না। রাজনীতি ফুটছে। ফ্ল্যাটটি কার বলুন তো? উত্তর পেতে বেশি দেরি হয়নি। এটি নাকি গত ভোটের সময় ভাড়া নিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল, তখন থেকে তাঁরই রাজত্ব ওখানে। এ প্রসঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই। এই যে আরমান মণ্ডলের কথা বলছি, তাকে আজ প্রায় দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দিনের শেষে পুলিশ গ্রেফতার করেছে শাসক দলের কাউন্সিলরকে। আরমান মণ্ডল সহ মোট 3 জন পাকড়াও এই ঘটনায়। শোরগোল চরমে, বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। সকালের ওই বিস্ফোরণের ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি এলাকার মানুষ। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা চত্বরে ধ্বংসলীলার ছবি ছড়িয়ে আতঙ্ক পিছু ছাড়ছে না। 10 ফুট বাই 8 ফুট শুধু কংক্রিটে 10 ইঞ্চি দেয়াল উড়ে এসে পড়েনি, তার ভেতরে যে চাঙড় খসে পড়েছে বাংকারের, পার্শ্ববর্তী সমস্ত ফ্ল্যাটে ফাটল ধরেছে। দেয়ালে চাঙড় পড়ে কিভাবে ভেঙে পড়েছে দেখো বাড়ির অংশ। শুধু একটা নয়, প্রায় 5খানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর। ফার্স্ট যারা দেখেছে, ফার্স্ট রেসপন্ডার্স, ওরা বলছে কি বিস্ফোরণের আঘাত একটু বেশিই লাগছে। এটা ল্যাক অফ পুলিশিং সঠিকভাবে আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারছি কি এটা নিয়ে আমাদের চোখ খুলেছে। আমরা এরপরে যুদ্ধস্তরে সব দিকে সার্চ করব, সব দিকে দেখব, যেখানে যেখানে আমাদের সোর্স ইনপুট থাকছে, যেখানে যেখানে আছে ওখানে সার্চ করে আমরা এরকম এক্সপ্লোজিভ যেখানে কোনো থাকে তা আমরা বের করে দিই। কি মুশকিল বলুন তো, এটা কি চোর পালালে বুদ্ধি বাড়ে গোছের ব্যাপার স্যাপার? ঘটনা ঘটে, তারপর যত রাজ্যের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়, পুলিশ প্রশাসন তার আগে সম্পূর্ণ অন্ধকারে থাকে। এটাই রুটিন হয়ে গেছে না বাংলায়? আরে জায়গাটা টিটাগড়, কি ঘনবসতিপূর্ণ এলাকা ভাবুন তো, নিচে একেবারে একের পর এক বস্তির ছাদ, এভাবেই চলবে। তার উপর আবার এসে জুড়েছে এখন দখলদারি বিতর্ক। এইটা আমার থেকে চেয়েছিল ইলেকশনের সময় আরমান মন্ডল কাউন্সিলর উনি হচ্ছে, ওটা তখন থেকে ওনার কাছে আছে। তারপরে উনি দেন না, চেয়েছিলেন, চাওয়া হয়েছে
বলো রাষ্ট্রপতির কাছে যাও, চেয়ারম্যানের কাছে কার সঙ্গে এমএলএ চেয়ারম্যানের কাছে যাও, এরকম বলছে। এতদিন উংলি তুললো না, আজকে আছে আমি না উপরে যাই না কোনো দিন আমি যাই উপরে, এইখানে লেডিস বাচ্চারা খেলে তো আমার কি দেখা আছে? আমি মানুষকে ঘর দিলাই, ঘর আমি লি না। এক্ষুনি শেষ কথাগুলো যার শুনলেন, মানে যিনি সাফাই দিতে ব্যস্ত, তিনি অভিযুক্ত আরমান মণ্ডল। সকালে TV9 বাংলার প্রশ্নের মুখে পড়ে কত লম্বা চওড়া বুলি তিনি আওড়েছিলেন। সন্ধে নামতে নামতে তারই হাতে পড়ে গেল হাতকড়া। বিরোধীরা এরপর কি মুখ বুজে থাকতে পারে? বিস্ফোরণ ঘটবে, এখানে RDX বানানোর মতো লোক জাভেদ মুন্সি কাশ্মীরের টেরারিস্ট ক্যানিং থেকে অ্যারেস্ট হবে, এটা কমন বিষয়। বাংলার মানুষ নট সেফ। টিটাগড়ে ওই বাড়ি থেকে ক্যান্টনমেন্ট এরিয়া কত দূর, যেখানে আর্মি, যেখানে এয়ারফোর্সের এরিয়া আছে, এখানে আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে, এখানে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে NIA ইনভলভ হওয়া দরকার আছে। যে ঘরে হয়েছে সেই ঘরটা তৃণমূল কাউন্সিলর ব্যবহার করতে একেবারেই বলতে পারবো না, স্থানীয় কোনো বিষয় পুলিশ দেখছে। প্রশাসন খুব স্ট্রংলি এটাকে দেখবে এবং যেই জড়িয়ে থাকুক, সে আমাদের দলের হোক বা অন্য দলের হোক বা কারোর পরিকল্পনা হোক বা অপরিকল্পনা হোক, যাই হোক, যদি কেউ এর সঙ্গে সত্যি সত্যি জড়িয়ে থাকে এবং এটা কোনো চক্রান্ত হয়ে থাকে, তার জন্য তার আইনত শাস্তি হবে এবং আইন সেটাকে দেখবে স্ট্রংলি। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH